লাস্ট ওভার ফিনিশ, সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের খেলা হবে। কিন্তু 30তম ওভারে কি আপনারা বুঝতে পেরেছিলেন এই খেলাটি এই ধরনের একটি শেষ হবে? বলছিলাম লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস দিল্লির ম্যাচটিতে। আপনারা যদি খেয়াল করে থাকেন 30 ওভার পর্যন্ত কিন্তু লখনৌ সুপার জায়ান্টস একদম ম্যাচের টপে অবস্থান করতেছিল, এমনকি 35 ওভার পর্যন্ত তারা টপে ছিল। লাস্টের 5 ওভারে কিন্তু মোমেন্টামটি পেন্ডুলামের মতো কিন্তু ঘুরে গেছে। কারণ কি? একটি নাম, আশুতোষ শর্মা। তিনি 20 বলে করেছিলেন 20, কিন্তু পরবর্তী 11 বলে তিনি করেছেন 46 রান। 20 বলে 20 থেকে 31 বলে 66, এটাই কিন্তু জয়ের একমাত্র রহস্য। কিন্তু তাকেও কিন্তু সঙ্গ দিয়েছেন আরেকজন প্লেয়ার বিপ্রাস নাগিম, যে কিনা তার সাথে একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছিল। একসময় তারা 20 বলে 50 রানে একটা পার্টনারশিপ করেছিল। সুতরাং বুঝতেই পারতেছেন এই পার্টনারশিপের উপর ভর করেই কিন্তু তারা আজকে ম্যাচটিতে জয়লাভ করতে পারছে। কিন্তু লখনৌ সুপার জায়ান্টস তো এই ম্যাচটি হারার কথা না। কারণ কি? তারা তো 15তম ওভারে সম্ভবত 160 রানের উপরে ছিল, 70 রান সম্ভবত ছিল, যখন মিচেল স্টার্ক এসে নিকোলাস পুরানকে 75 রানে বোল্ড আউট করে দিল। তখনও তো সুযোগ ছিল এই ম্যাচটিতে, আপনারা যদি খেয়াল করে থাকেন 230-40 রান করার মতো, কিন্তু 209 রান কোনো মতে যেতে তারা সক্ষম হলো। কারণ কি? লাস্টের 5 ওভারে তারা কোনোভাবে রানে করতে পারলো না। তার মানে কি? দিল্লি কিন্তু দেখেন ব্যাটিংয়ে যেমন পরে এসে সামহাও ম্যাচ করে ফেললো বা কাভার করে ফেললো, বোলিংও কিন্তু লাস্টের 5 ওভারে তাদেরকে রান করতে দেয় নাই। কিন্তু নিজেরা যখন ব্যাটিং করছে দেখেন লাস্টের 5 ওভারে তুলোধনা করে ফেলছে। কারণ কি? লাস্টে 8 ওভারে তারা নিয়েছে 109 রান, আর অন্যদিকে তাদেরকে করতে দিচ্ছে সম্ভবত 30 থেকে 35 রান। এটি হচ্ছে ডিফারেন্স। ক্যাপ্টেন ঋষভ পান্তকে নিয়ে আপনারা কি বলবেন? তাকে যখন নিলামে তোলা হয় সবাই কিন্তু করজোরে তাকে স্বাগত জানিয়েছিল। সকল দর্শক টিভির পর্দা আমরা দেখতে পেয়েছিলাম যে উচ্ছ্বাস দিয়েছিল যে ঋষভ পান্ত নিলামে আসছে, কোন দল তাকে কিনবে দেখি। সবাই যেন তার দিকে তাকিয়েছিল। 27 কোটি রুপি দিয়ে যে তাকে কেনা হলো, তিনি কোনটা প্রতিদান দিলেন? তিনি বলাতে করলেন, মানে ব্যাটাতে করলেন 16 রান, আর স্ট্যাম্পের পিছনে থেকে কি করলেন? রান আউট মিস করলেন। দেখেন লাস্ট ওভারে 6 বলে 6 রানের প্রয়োজন, লাস্ট উইকেট, মোহিত শর্মা স্ট্রাইকে আসে, নাদিম যে একটি বোলিং করলো ওইটি যদি তিনি সুন্দর মতো ধরে যেতে স্ট্যাম্পে লাগাই দিবেন, আউট হচ্ছে খেলা শেষ। তিনি কি করলেন? সেটি রেফারেলে চলে গেলেন। মানে তিনি যে কমন সেন্সই নাই, তারপরে তিনি যদি ওই বলটি সরাসরি স্ট্যাম্পে লাগাইতে পারতেন তাহলেও কিন্তু আউট হয়ে যেত, খেলাটি বেঁচে যেত। কিন্তু তিনি গেম সেন্সই নাই। আপনাদের মনে আছে কি বর্ডার গাভাস্কার ট্রফিতে যে সুনীল গাভাস্কার তাকে বকা দিয়েছিলেন যে হি ইজ এ স্টুপিড প্লেয়ার? কেন তিনি ইন্ডিয়ান জাতীয় দলে নাই সেটা আপনারা তো বুঝতেই পারতেছেন। কারণ তার মাঝখানে প্রথমত ধারাবাহিকতা নাই, আর তার মাঝখানে গেম অ্যাওয়ারনেস নাই। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আইপিএল এর এইবার নতুন একটা নিয়ম যে চলে আসছে যে বল চেঞ্জ করা যাবে 10 ওভারের পরে পরবর্তী ইনিংসে, মানে সেকেন্ড ইনিংসে। এটার কিন্তু ইম্প্যাক্ট কিন্তু আজকে আপনারা দেখতে পেয়েছেন। আপনাদের কি মনে পড়ে ট্রিস্টান স্টাফ যখন 2 বলে 2টি ছক্কা মেরেছেন, যখন মনে হয় বলটি হারিয়ে গিয়েছিল যে কোনো কারণে হোক, তখন কিন্তু বল পাল্টানো হয়েছিল। নতুন বল হঠাৎ করে এসে যেভাবে তাকে আউট করে দিল, এটি কিন্তু ম্যাচটিকে ঘুরিয়ে দিয়েছিল। আদারওয়াইজ কিন্তু এই ম্যাচটি কিন্তু আরেকটু আগে বা তারা কিন্তু আরেকটু কঠোরভাবে খেলতে পারতো, মানে এতটা প্রেশারাইজড হতো না। দিল্লির কথা বলতেছি, কিন্তু দিল্লি যেভাবে ম্যাচটি খেলছে অসাধারণ ম্যাচ। এই সিরিজের মানে এই টুর্নামেন্টের আজ পর্যন্ত বলবো সবচেয়ে থ্রিলিং একটা ম্যাচ। দেখা যাক এই ম্যাচটিকে অন্য কোনো ম্যাচ কাভার দিতে পারে কিনা বা টপকাইতে পারে কিনা, সেটা হচ্ছে দেখার পালা। ইয়াং রাইজিং স্টারের কথা যে বললাম আশুতোষ শর্মা, কি বলবেন আপনারা? যে কিনা আমি আগেও বলেছিলাম 20 বলে করেছেন 20। তিনি দেখেন গেম অ্যাওয়ারনেস দেখেন, তিনি যে মারতে পারেন না তা না, তিনি যে মারতে যদি না পারতেন তাহলে পরবর্তী 11 বলে 46 রান তিনি কিভাবে করলেন? তিনি দেখতেছেন কিভাবে রোটেশন করা যায়, তার পার্টনার কিন্তু ঠিকই মারতেছিল। তিনি দেখে শুনে যখন লাস্টের সময় তার মারার সময় আসলো, তিনি কিন্তু আর একটা বলও ডট বল খেলেন নাই। বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের হিটার। তাকে খুব শীঘ্রই হয়তোবা জাতীয় দলে দেখা যেতে পারে। হয়তোবা কথাটা আমি অগ্রিম বলে ফেললাম, কিন্তু তাকে দেখা যেতে পারে। মিচেল স্টার্কের কথা কি বলবেন? তিনি যে বড় মানের প্লেয়ার, দেখেন প্রমাণ দেখেন। তিনি প্রথম 2 ওভারে কিন্তু মার খেয়েছেন, ঠিকঠাক মার খেয়েছেন, কারণ পাওয়ার প্লেতে মার খাবে এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন উইকেট নেওয়ার প্রয়োজন ছিল, নিকোলাস পুরানের মতো স্ট্রাইকার ব্যাটসম্যানকে ফালানোর প্রয়োজন ছিল, তিনি কিন্তু দুর্দান্ত একটি ডেলিভারিতে আউট করে দিলেন, বোল্ড আউট করে দিলেন। এবং লাস্ট ওভারে তিনি আরো 2টি উইকেট পেয়েছেন। তিনি কিন্তু 4 ওভারে 40 রানের উপর দিয়ে 3টি উইকেট নিয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন বড় ম্যাচে বড় প্লেয়ার, বড় ম্যাচ বলবো না, কিন্তু বড় প্লেয়ারের ভূমিকাটা কি আপনারা দেখেন। ইন্টারন্যাশনাল প্লেয়ারদের ভূমিকাটা কি থাকবে? তারা তো যেহেতু এত দাম দিয়ে তাদেরকে কেনা হয়েছে, তারা তো ওই ধরনের ইম্প্যাক্টফুল ইনিংস খেলবে। যেমন মিচেল মার্শ 70 রানের উপর করেছে, নিকোলাস পুরান 70 রানের উপর করছে, মিচেল স্টার্ক 3টি উইকেট নিছে। এবং কোন সময় উইকেট নিছে? যখন ওই সময় যদি নিকোলাস পুরানকে আউট করা না যেত, আমার বিশ্বাস যে রান 240-এর উপরে চলে যেত। দেখেন ওইখান থেকে কোনো মতে তারা 209 নিতে পারছে, তাও লাস্টে 2 বলে 2টা 6 মারার কারণে। না হলে ডেভিড মিলার যদি 2 বলে 2 6 না মারতে পারতো তাহলে কিন্তু 200ও যায় না। সুতরাং বুঝতেই পারতেছেন দিল্লি কিন্তু কাভার করে ফেলছিল লাস্টের 5 ওভার। কিন্তু যখন পরবর্তীতে দিল্লি আবার ব্যাটিং করলো, তারা কিন্তু লাস্টের 10 ওভারে নিয়ে নিছে
প্রায় 8 ওভারে নিচে 109 রান। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের খেলাটি কিভাবে ঘুরে গেছে পেন্ডুলামের মতো। লখনউ সুপার জায়ান্টস কিন্তু একবারও চিন্তাও করে নাই যে আজকের ম্যাচটাতে এমন ফলাফল হবে। কারণ কি 7 রানে তাদের 3 উইকেট নাই, 65 রানে তাদের 5 উইকেট নাই। এই খেলা আবার কিভাবে জিতে? তো এই খেলা যে জিতা যায়, টি20 ফরম্যাটে যে একজন প্লেয়ার ম্যাচটিকে ঘোরাই দিতে পারে, এটি কিন্তু আজকের ম্যাচ না দেখলে বোঝাই যাবে না। লাস্ট ওভার ফিনিশ যাকে বলা হয়, আপনি ম্যাচ থেকে উঠতেই পারবেন না। এক বল আপনি বাথরুমে মনে চাইলেও আপনি যেতে পারবেন না। কারণ হচ্ছে কি এক বল মিস হয়ে গেলে কি রেজাল্ট হইলো, লাস্টের দিকে উইকেটও নাই। সুতরাং বুঝতেই পারতেছেন বল মিস দেওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের একটি ম্যাচ আজকে আমরা দেখতে পেলাম। সুতরাং বুঝতেই পারতেছেন এটি এই টুর্নামেন্টের আপাতত ঘটে যাওয়া সবচেয়ে দুর্দান্ত একটি ম্যাচ। লর্ড ঠাকুরের কথা আপনারা কি বলবেন? এই ম্যাচে লর্ড ঠাকুরকে কেন পরবর্তীতে বল দেওয়া হয় নাই, সেটি কিন্তু আমি আবারও ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি নিয়ে আমি প্রশ্ন করব। প্রথম ওভারে তিনি যেহেতু 2টি উইকেট নিয়ে ফেলেছেন, পরবর্তী আরেকটি ওভারে তিনি মার খেয়েছেন। দেখেন এইখানেও কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, তিনি যেহেতু প্রথম ওভারে 2 উইকেট ফেলেছেন, একই প্রান্ত থেকে তো তাকে আবার সেকেন্ড ওভার করানো উচিত ছিল, কিন্তু না, মাঝখানে তাকে 2 ওভার গ্যাপ দিয়ে তাকে আবার প্রান্ত চেঞ্জ করে এনে চতুর্থ ওভার আনা হয়েছে। তার ওই ওভারে কিন্তু ফাফ ডু প্লেসি একটু হিট করে খেলছে, কিন্তু পরবর্তীতে তাকে দেখলামই না। তিনি যে একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, যদিও তার দলে থাকার কথা ছিল না, ইনজুরির কারণে মায়াকে আদাব যখন দল থেকে ছিটকে গেল, তিনি দলে ঢুকছে, যেভাবে হোক তিনি দলে ঢুকছে, তিনি তো পারফরমেন্স দিছে রে ভাই। কিন্তু তাকে যে আবার বোলিং আনা উচিত ছিল, লাস্ট ওভারে আপনি কেন স্পিনারের উপর ভরসা রাখলেন, এটা কিন্তু একটু বোকামি করে ফেলছেন ঋষভ পান্ত। আপনি কিন্তু মানে এতটাও চালাক না যতটা আপনি নিজেকে মনে করেন। আপনি কিন্তু মানে টেস্ট প্লেয়ার ছাড়া আমার মনে হয় না আপনি টেস্টে ছাড়া জাতীয় দলে আপনি ইন্ডিয়ান টিমে আর জায়গা পাবেন। দেখেন প্রথম 6 ওভারে তাদের 64 রান 1 উইকেট, পরবর্তীতে 6 ওভার থেকে 14 ওভার পর্যন্ত তাদের 103 রান আরো নিয়ে ফেলছে। সুতরাং তাদের প্রায় 165 রানের কাছাকাছি, টোটাল 4 উইকেট। সুতরাং এখান থেকে যদি পরবর্তী 6 ওভারে যদি তারা 209 রানে যে পৌঁছায়, তাহলে তো তারা কোনোভাবে ম্যাচ জিততে পারবে না। এটা একটা ছোট গ্রাউন্ড, গত টুর্নামেন্টে আমরা দেখছি, মানে 2024 সালে আইপিএল আমরা দেখছি, এখানে হরহামেশা 220, 30, 40 এই পর্যন্ত রান হয়। সুতরাং আমরা কিন্তু আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারকে। যখন সব বড় হস্তিগুলো চলে গেল, আমরা কিন্তু ধারণাই করতে পারি নাই যে এখানে অ্যাটম বুমগুলা পরবর্তীতে রয়ে গেছে। কেভিন পিটারসন কিন্তু বলেছিল যে আমাদের কিন্তু স্টকে ব্যাটসম্যান আছে, কিন্তু আমি তখনও বিশ্বাস করতে পারি নাই যে এই ছেলেটি এই ধরনের দুর্দান্ত ব্যাটসম্যান হইতে পারবে বা এই ধরনের ব্যাটিং দেখাইতে পারবে। সুতরাং বুঝতেই পারতেছেন দিল্লি দলের বলিংয়ে একটু সংকট রয়েছে, কিন্তু তারা কিন্তু ব্যাটিংয়ে যথেষ্ট পারদর্শী। এবার কোনো দলকে কিন্তু এবার হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। আশুতোষ শর্মার গুণগান তো আজকে গিয়ে শেষ করা যাবে না, কারণ তিনি যে ধরনের একটি ম্যাচ জিতাইছেন, এইটি টুর্নামেন্টের অনেক দিন পর্যন্ত তার আলোচনায় তিনি থাকবেন, একদম টপ অফ দ্য টেবিল তিনি চলে গেছেন। তিনি যে ধরনের একটি ইনিংস দিয়েছেন, কিন্তু আমাদের তো সামনে এগিয়ে চলতে হবে, শো মাস্ট গো অন। তো পরবর্তী ম্যাচ নিয়ে তো আমাদের একটু কথা বলতে হয়। আগামীকালকে ম্যাচ হচ্ছে আহমেদাবাদে, সুতরাং বুঝতেই পারতেছেন গুজরাট টাইটান্স ভার্সেস পাঞ্জাব, এই টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ। দেখা যাক তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। অনেক বড় বড় প্লেয়ার কিন্তু রয়েছে গুজরাট টাইটান্সে, রয়েছেন জস বাটলার, শুভমন গিল, সাই সুদর্শন, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাশিদ খানের মতো বড় বড় তারকারা, এমনকি রয়েছেন খাগেশ্বর আবাদাস, মোহাম্মদ সিরাজ। সুতরাং বুঝতেই পারতেছেন ভালো খেলা হবে। পাঞ্জাব সুপার কিংসের যদি একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাবো জশ ইংলিশ, শ্রেয়াস আয়ার, পাপসিমরন সিং, ম্যাক্সওয়েল, নেহাল ভেদেরা, স্টয়নিস, মার্কো ইয়ানসেন, চাহাল, লুকি ফার্গুসন। সুতরাং বুঝতেই পারতেছেন আগামীকাল কিন্তু একটা দুর্দান্ত খেলা হবে। তবে আমি এগিয়ে রাখবো, যেহেতু গুজরাটের মাঠে খেলা, মানে আহমেদের মাঠে খেলা, সুতরাং আমি কিন্তু গুজরাট টাইটানকে একটু এগিয়ে রাখবো। সুতরাং দেখা যাক কালকে কোন ধরনের ফলাফল, আপনাদের সামনে কোন ধরনের রেজাল্ট নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তবে কংগ্রেচুলেশনস টু ইয়াং ম্যান, আমি তাকে ধন্যবাদ জানাই, তিনি যেন আরও ভালো পারফরমেন্স দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।